নমস্কার বন্ধুরা, আজ পাঠ করব শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা পিশাচ উপন্যাসের চতুর্থ পর্ব বাজুবন্ধ। নলিনের সময় ফিরিয়াছে। দোকান ও তেজারতির কারবার ফাঁপিয়া উঠিয়াছে। একটি স্থানে দুইটি পাশাপাশি কোঠা ঘর হইয়া গেল। ঘর দুইটি বাহির বাড়ি সংযুক্ত। একটি ঘর সাজাইয়া রাখা হইয়াছে বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করিবার জন্য। নলিনের ব্যবসা ও সময় দ্রুত গতির সহিত পাল্লা দিয়ায় যেন রাসমণির জীবনধারার পরিবর্তন ঘটিতেছিল। সে পথ হারাইয়াছে। নারীর সর্বশ্রেষ্ঠ রত্ন যেদিন হইতে সে জলাঞ্জলি দিয়াছে, সেদিন হইতেই সে নিজেকে সর্বহারা ভাবিতেছে। যে সংকোচ ও লজ্জা এতদিন তাহাকে আশ্রয় দিয়াছিল, মহেন্দ্রও তাহা ধ্বংস করিয়া দিয়াছে। স্বামী জানিতে পারিয়াও কিছু বলে নাই। অধিকন্তু স্নেহের বিনিময়ে তাহাকে আরও বাঁধিবার চেষ্টা করিয়াছে, দুধের ক্ষুধাকে ঘোল দ্বারা নিবৃত্ত করিবার মতো। স্নেহের বিরুদ্ধে অভিযোগ করিতে পারে নাই, কিন্তু অন্তরে নলিনের আদরকে একেবারে ফাঁকা ভাবিয়াছে। রাসমণি ভাবিতে থাকে, কেন এমনটি ঘটিল? কেমন করিয়া সে মহেন্দ্রকে নারীর সর্বস্ব দিয়া বিশ্বাস করিতে পারিল? মহেন্দ্রের সহিত ঘনিষ্ঠতার পর আত্মসাঘা প্রতিনিয়ত তাহাকে পীড়ন করিয়াছে, কিন্তু ফিরিবার পথ সে খুঁজিয়া পায় নাই। অখাদ্য ভক্ষণের জন্য সে কি একলাই দায়ী? স্বামী তাহাকে চিরটিকাল অনশনে রাখিয়াছিল। বুভুক্ষ যৌবন আহারের অভাব সহ্য করিতে পারে নাই। সামনে যাহা পাইয়াছিল তাহাই সুখাদ্য ভাবিয়া ক্ষুণ্ণবৃত্তি করিয়াছিল। রাসমণি ভাবিতে পারে নাই একদিনের অনশন ভঙ্গ তাহার ক্ষুধাকে আরও বাড়াইয়া তুলিবে। চরিত্র স্খলনের কারণ নানা দিক দিয়া বিশ্লেষণ করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কোনো সিদ্ধান্তেই সন্তুষ্ট হইতে পারে নাই। অবশেষে তাহার ভাগ্যের জন্য বিধাতাকে অভিশাপ দিয়াছে। মহেন্দ্রর পর ছোট কর্তা আসিলেন। ছোট কর্তাকে তো তাহার প্রয়োজন ছিল না। ছোট কর্তা নিতান্তই সাধারণ জীব। তাহার যৌবন একটি মিথ্যা খোলস মাত্র, তাহাও জীর্ণোন্মুখ হইয়া আছে। কাঁচা বয়সের পাড়ে ভাঙন লাগিয়াছে, যে কোনো সময় পাড় ধসিয়া পড়িবে। তখন বয়সের নামটা টিকিয়া থাকিতে পারে, কিন্তু দাঁড়াইবার স্থান আর ছোট কর্তার থাকিবে না। রাসমণি মনে মনে হাসিল। এই জাতীয় জীবকেই সাধারণে যুবক বলিয়া থাকে। রাসমণি নিজেকে প্রশ্ন করিতে থাকে, সত্যই কি সে মহাপাতকী হইয়াছে? স্থূল দেহের ক্ষুণ্ণবৃত্তি যদি এতই তুচ্ছ, তো বাস্তব প্রেরিত অতৃপ্ত বাসনা এত প্রবল হয় কেমন করিয়া? রাসমণি ভাবিয়া কুল কিনারা পায় না। সংসারের কাজে নিজেকে নিযুক্ত করিয়া ফেলে। ছোট কর্তা নলিনের বাড়িতে গতায়াত এখন অনেকটা সহজ হইয়া আসিয়াছে। শিকারের পর বিশ্রামের জন্য নলিনের এখানে উঠিতে হয়। ভিতর বাড়িতেই তিনি বিশ্রাম করেন রাসমণির সেবা পাইবার জন্য। সেদিন ছোট কর্তা রাসমণির জন্য সোনার বাজুবন্ধের ফরমাস দিয়াছিলেন। বাজুবন্ধের কারুকার্য নিপুণতা নলিনের মনে লাগিয়াছে। রাসমণি পরিবে, সে প্রাণ ভরিয়া অলঙ্কারটিকে রূপ দিয়াছে। বাস্তবিকই নলিন গ্রামের ভিতর ওস্তাদ কারিগর। নিজের হাতে গড়া গহনাটি একবার রাসমণিকে দেখাইবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। শিল্প সৃষ্টির দক্ষতা দেখিয়া রাসমণি তারিফ করিলে তাহার খাটুনি সার্থক হইবে, কিন্তু গহনাটি তো তাহার নিজের দান নয়, সে মাত্র প্রসাধন উপকরণের উপলক্ষ। গহনা যিনি ফরমাস দিয়াছেন তিনি খাস জমিদার। গহনার গ্রহীতা যিনি, তিনি নলিনের বিবাহিত পত্নী। দাতার পছন্দের ছাপ অলঙ্কারের নকশার গায়ে গায়ে লাগিয়া গিয়াছে। এখন তো রাসমণিকে দেখাইবার উপায় নাই। কথা আছে, ছোট কর্তা স্বহস্তে গহনাটি রাসমণিকে পরাইয়া দিবেন, সে যেন বাজুবদ্ধ ইয়ার আগে না দেখে। নলিন প্রতিশ্রুতি দিয়াছে, তাহা খেলাপ করে কেমন করিয়া? রাসমণিকে ধর্ম সাক্ষী করিয়া
বিবাহিত পত্নী বলিয়া গ্রহণ করিয়াছে। তাহার সুখ ও স্বাচ্ছন্দ্যের ভার নলিনের উপর। তথাপি সে নিজের পত্নীকে গহনাটা পরাইয়া দেখিতে পারিবে না। হোক ছোটকর্তা গ্রামের জমিদার, তাহাতে কি যায় আসে? না হয় আর একটা নতুন বাজুবন্ধ নলিন তৈয়ারি করিয়া দেবে। নলিনের ভীরু মন নিজের সিদ্ধান্তই নিজে সমর্থন করিতে পারিল না। পরক্ষণেই ভাবিল, তা কি হয়? হাজার হোক জমিদার তো বটে, ইচ্ছা করিলে কাল তাড়াইয়া দিতে পারে। জমির দখলে তো মৌরুষি পাট্টা নাই। নলিন জমিদার ও আইনের ক্ষমতা ভাবিয়া দমিয়া যাইতেছিল। নলিন বাজুবদ্ধ সম্বন্ধে নানা কথা ভাবিতেছিল। এমন সময় দেখিল রাসমণি শান করিয়া পুরাতন রোয়াকটায় আসিয়া দাঁড়াইয়াছে। এখুনি বস্ত্র পরিবর্তন করিবে। নিতম্ব অতিক্রম করিয়া সিক্ত কেশর আসি পিছনটা প্রায় ঢাকিয়া ফেলিয়াছে। চুলের ঘন গোছার লেখা লীলায়িত। তাহারই অতি নিকটে দুইটি বাহু, যাহার সৌন্দর্যের তুলনা নলিন খুঁজিয়া পায় না। নলিন আর নিজেকে সংযত করিতে পারিল না। বাহু দুইটির পর্শানুভূতির কাঙাল হইয়া উঠিল। নিকটে যাইবার অধিকার সে নিজেই হারাইয়াছে। বাজুবন্ধ একটি প্রাণহীন ধাতু নির্মিত গহনা, তাহার উপর নির্ভর করিয়া সে অগ্রসর হইয়া গেল। তখন রাসমণি গামছার সাহায্যে দীর্ঘ কেশরাশি হইতে জল নিষ্কাশন করিতেছিল। এক একটা ঝাঁকুনিতে উন্নত স্তনোদয় দুলিয়া উঠিতেছিল। নলিন মুগ্ধ হইয়া গঠনের মাধুর্য দেখিতে লাগিল। রাসমণি চুলকে বিড়ার মতো করিয়া বাঁধিতেই নলিন অতি নিকটে আসিয়া উপস্থিত হইল। তাহার সোনার বাজুবন্ধ তাহার সামনে খুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, পছন্দ হয়? আমি নিজে তৈরি করেছি। রাসমণি বাজুবন্ধটি একবার মাত্র দেখিল। মিহি রেখায় সূক্ষ্ম তারের কাজ পরীক্ষা না করিয়াই বলিল, খুব ভালো হয়েছে। ইতিমধ্যে নলিনের নিকট গহনা পরানোর বিষয় গৌণ হইয়া আসিয়াছে। নলিন নিটোল গোল হাতটি স্পর্শ করিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিল। আরো নিকটে আসিয়া বলিল, তোমার হাতে এটা পরিয়ে দেখি না কেমন লাগে। রাসমণি আপত্তি করিল না, হাত বাড়াইয়া দিল। নলিন বাহুটি নানাভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল, বলিতেও চাহিয়াছিল, কি সুন্দর তোর গঠন। কিন্তু রাসমণি কি তাহার উচ্ছ্বাসকে সম্মান দেবে? কতবারই তো সে অকপট প্রশংসায় রাসমণিকে ভূষিত করিয়া দিয়াছে। রাসমণি তো তাহা ভূষণ বলিয়া মানে নাই, তাহার উচ্ছ্বাসকে নগণ্য ভাবিয়াছে। কত সময় তাহাকে রূঢ়ভাবে বলিয়াছে, থাক, আর রসিকতায় কাজ নাই, বুড়া বয়সের সোহাগ আর সয় না। তবু নলিনের মনের ক্ষুধা আছে। সে দক্ষিণ হস্তটি আবার ধরিল। মাংসের মোহ অনেক অপমানই ভুলাইয়া দেয়। বহুদিন পর রাসমণির হাতটি নলিন ছুঁইতে পাইয়াছে। সে থাকিতে পারিল না, নিবিড়ভাবে বক্ষের মাঝে হাতটা চাপিয়া ধরিল। রাসমণির নিকট হইতে কোনো প্রতিবাদ আসে নাই, কিন্তু অসম্ভব কৌশলে সে বাহুটিকে অসাড় করিয়া নলিনের ব্যবহারের জন্য ছাড়িয়া দিয়াছিল। নলিন বুঝিল ইহার অধিক তাহার পাওনা নাই। নলিন নিজেকে রোগীর কোঠায় ফেলিয়া দিল এবং ভাবিতে লাগিল চিকিৎসকের আদেশ এবং পথ্যের ব্যবস্থার কথা। খাদ্যের নির্দিষ্ট ওজনের বাহিরে যাইবার তাহার অধিকার নাই। চিকিৎসকের বিচার অমান্য করিলে পথ্য বিষ হইয়া যাইতে পারে। চিকিৎসক অর্থাৎ ছোটকর্তা রোগীকে যথেচ্ছাচারী ভাবিয়া চিকিৎসাও বন্ধ করিয়া দিতে পারেন। নলিনী সব কিছুর সম্ভাবনায় ভীত হইয়া রাসমণির হাতটি ছাড়িয়া দিল, কিন্তু তাহার দেহ নির্গত বেসন ও চন্দনের গন্ধে বিহল হইয়া গিয়াছিল। রাসমণিকে ছাড়িয়া দূরে যাইতে পারিল না। প্রত্যাখ্যানের জন্য নলিন তো প্রস্তুত হইয়াই আসিয়াছিল। যাহা অবশ্যম্ভাবী তাহা ঘটিয়াছে, ইহার জন্য দুঃখ কেন আসে? বাজুবন্ধটি নলিন না পরাইয়া ছোটকর্তায় যদি পরাইয়া দেন, তাহাতে দোষের কি থাকিতে পারে? ছোটকর্তাকে তো নলিনী এখানে আনিয়াছে,
এবং তাহার টাকাতেই নতুন কোঠা ঘর উঠিয়াছে। যে টাকা দিবে তাহার কোনো দাবি থাকিবে না। নলিন যুক্তিকে টানিয়া আনিয়াছিল সান্ত্বনার জন্য, কিন্তু পাইল না। সে কিছুতেই ভুলিতে পারিতেছিল না যে তাহার দাবি সকলের উপরে। দাবি থাকা সত্ত্বেও সে ভিখারির মতো আসিয়াছিল শুধু হাতটি প্রাণ ভরিয়া স্পর্শ করিয়া লইতে। রাসমণি এইটুকু সামান্য দামও দিতে পারিল না। রাসমণিকে ছাড়িয়া নলিন বাজুবন্ধটি আবার নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল রাসমণির দৃষ্টি আকর্ষণ করিবার জন্য। রাসমণি দেখিয়াও যেন দেখিল না। নলিন সব দিক দিয়ায় ভিখারি হইয়া গিয়াছে। একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিল, বাজুবন্ধটা তোমার পছন্দ হয়েছে? রাসমণি মাথা নাড়িয়া জানাইল, হইয়াছে। নলিন কাষ্ঠ হাসি সহ উত্তর করিল, আমিও তাই ভাবছিলাম তোমার ভালো লাগবে। আচ্ছা, তাহলে এখন আসি। ছোট কর্তার বাড়ি আবার যেতে হবে কি না, একটু তাড়া রয়েছে। তাড়ার কৈফিয়ত কেহ চাহে নাই, তথাপি নলিন রাসমণিকে জানাইতে চাহিয়াছিল। সে যেন কিছু মনে না করে। নলিন বাজুবন্ধটি আবার পাতলা লাল কাগজে মুড়িয়া ফেলিল। দুঃখের এক প্রকার রূপ আছে, যাহার বাহ্যিক প্রকাশ অদৃশ্য, কিন্তু তাহার অস্তিত্ব অস্বীকার করিবার উপায় নাই। এ জাতীয় দুঃখ হৃদয় নিষ্পেষিত করিয়া যে প্রবাহ সৃষ্টি করে, তাহা অন্তঃসলীলার মতো। স্রোত বাধা পাইলে ঊর্ধ্বে উঠিবার চেষ্টা করে বিস্ফোরণের জন্য। পথ দুর্গম হইলে নরম মাটির অভ্যন্তরে প্রবেশ করিয়া যায়। রাসমণির ক্রূর সৌতিল্যে নলিন যে ব্যথা পাইল, তাহার বিস্ফোরণ হইবার কিছু নাই। নলিনের দুঃখ অধোমুখ ও অন্তর্ভেদী। হৃদয়ের গভীরতম গহরে দুঃখ সলিল জমা হইয়া উঠিতেছে। কারণ সে রাগিতে জানে না। আঘাতের পর আঘাতপ্রাপ্ত হইয়া নলিনের বহিঃপ্রকাশ স্তব্ধ হইয়া গিয়াছে। সহানুভূতির সম্ভাবনা না থাকিলে দুঃখ প্রকাশের কোনো অর্থ হয়? যে মর্মপীড়ায় সে দিবারাত্ম কষ্ট পাইতেছে, তাহা তো বাহিরের মানুষকে শোনাইবার নয়। একমনে রাসমণি তাহা দরদি হইতে পারে, কিন্তু রাসমণি নিজেই তো সব দুঃখের কারণ। তাহার দরদি হইবার অবসর কোথায়? নলিনের একটি দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। রাসমণিকে আর কিছু বলিতে পারিল না, ঘর হইতে বাহির হইয়া গেল। দীর্ঘকাল ধরিয়াই রাসমণির স্বামীর সহিত এইরূপ ব্যবহার করিয়া আসিতেছে। দীর্ঘ নিঃশ্বাসের ব্যাকুল ধ্বনিও সে বহুবার শুনিয়াছে। সুতরাং বাজুবন্ধ জড়িত ঘটনায় রাসমণির মনে খটকা লাগিল। ভবিতব্যের এ কি সাংঘাতিক অত্যাচার! প্রতারণার এই কুৎসিত অভিনয় কেন? সে তো কখনো চায় নাই স্বামীকে দুঃখ দিতে। জঘন্য জীবনযাপনে স্বামী গৃহ কলুষিত করিয়া দিবার প্রয়াসও কখনো তাহার আসে নাই। অনশন তাহার অসহনীয় হইয়া আসিয়াছিল। কাহারও নিকট তো ঘূর্ণিবৃত্তির জন্য দয়া ভিক্ষা করিতে যায় নাই। মহেন্দ্র উপযাচক হইয়া তাহার সহিত আলাপ করিয়াছে। ওই পিশাচ মহেন্দ্রই তাহার দুর্বলতা সুযোগ পাইয়া কুপথের জঞ্জালে ফেলিয়া দিয়াছে। ছোটকর্তা কি তাহাকে নোংরা ভোগের বস্তু করিতে পারিত, যদি ওই পিশাচ ভ্রষ্টতার পথ না দেখাইয়া দিত? বিপথে যদি ফেলিল, তবে তাহাকে উপযুক্তভাবে গ্রহণ করিল না কেন? রাসমণি মহেন্দ্রর দাসী হইয়া সমস্ত জীবনটা কাটাইয়া দিতে প্রস্তুত ছিল। মহেন্দ্র অত বড় ত্যাগের সম্মান দিল কই? সে এক নারীর ভালোবাসাকে বিশ্বাস করে না। সে চায় বহুকে নিজের অধীনে রাখিতে। নিজের শক্তির গৌরব প্রচার তাহার ধর্ম। নারীর দেহ ও মন তাহার নিকট খেলিবার জিনিস। রাসমণি ভাবিতে ভাবিতে ক্ষোভে মর্মাহত হইয়া পড়ে। বিধাতাকে হৃদয় ছিঁড়িয়া অভিশাপ দেয়। স্থবির স্বামী যদি তাহার ভাগ্যে ছিল, তাহা হইলে তাহার স্বাস্থ্য জীর্ণ হইয়া আসিল কেন? ভগবান তাহাকে ছোট কর্তার মতো সাধারণ ও দুর্বল করিলেই পারিতেন। সবল দেহের খোরাকের জন্য সুস্থ ও স্বাভাবিক আকাঙ্ক্ষা তাহার আসিত না। স্বামী যে সত্যই তাহাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান সে কি দিয়াছে? কেন তাহার পদস্খলন হইল? এ কেন সদুত্তর দিবে কে?
যুগে যুগে ধর্ম ও রাজনীতিকে মধ্যস্থ করিয়া এই প্রশ্ন মানুষ তুলিয়াছে। ধর্মের বিরুদ্ধাচরণের ভয়ে নরকের কাল্পনিক বীভৎস শাসনের ছবি পথভ্রষ্টদের সামনে রাখা হইয়াছে, কিন্তু যাচিত ফল পাওয়া যায় নাই। তাড়নার দ্বারা মানুষ সব মনোবৃত্তিকে বশে আনিতে পারে নাই। মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব একথা যখনই ভাবিয়াছে, তখনই তাহার তথাকথিত বিবেক ও অহমিকা ঊর্ধ্বলোকে উঠাইবার জন্য নানা ভালো ও মন্দের আবিষ্কার করিয়াছে। কাল্পনিক স্বর্গের পথ সহজ করিবার জন্য কত রকমের আত্মনির্যাতন উদ্ভাবিত হইয়াছে। তথাপি মানুষ কতক পরিমাণে পশুই থাকিয়া গিয়াছে। ব্যক্তিগতভাবে কেহ কেহ মহান্ধ হইয়া নিজের সফলতা জাহির করিয়াছেন, কিন্তু সাধারণে তাহার সাধনা অথবা সফলতা কোনোটাই ধরিতে পারে নাই। আধ্যাত্মিক উৎকর্ষের জন্য মানুষ ভয় ও শক্তিকে নানা রূপ দিয়া পূজা করিয়াছে, ইহাতেও কুলায় নাই। অবশেষে পরম শক্তিকে নিরাকার করিয়াছে, নির্গুণ করিয়াছে, অসীমের মধ্যে ফেলিয়াছে। তথাপি সে অজানা বিরাট শক্তি সৃষ্টি রক্ষার্থ প্রাকৃতিক নিয়মের কিছুমাত্র ব্যতিক্রম হইতে দেয় নাই। মানুষ আইনের পাহারা লইয়াই সন্তুষ্ট থাকিতে বাধ্য হইয়াছে। যে কামকে মানুষ পশুবৃত্তি বলিয়া প্রচার করিয়াছে, তাহারই নীতিসম্মত ব্যবহারকে ধর্মের সহিত জড়াইয়া পরম পরিতোষ লাভ করিয়াছে। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা কথাটি পুরানো এবং ইহার ব্যবহার ধর্ম সংশ্লিষ্ট, কিন্তু ধর্মের বাহিরে এবং ভিতরে পুত্র সম্ভাবনার প্রকরণ এক। কেবল পাত্রের পার্থক্যে এক ক্ষেত্রে মহাপাতক, অপর ক্ষেত্রে পুণ্যার্জনের হেতু হইতেছে। পঞ্চম অধ্যায় জঙ্গল। পেশিবহুল দীর্ঘ দুইটি পা মাঠের মাঝে উট পাখির মতো চলিয়াছে, সোজা তাহার গতি নয়। খানিকটা পথ চলিয়ায় বামে অথবা দক্ষিণে হঠাৎ বাঁকিয়া যাইতেছে। পা দুইটি মহেন্দ্রর। জঙ্গলে যাইবার সময় সে কখনো একটি নির্দিষ্ট পথে হাঁটে না, পাছে চলিতে চলিতে গম্যস্থানটির দিকে একটি নির্দিষ্ট পায়ে চলা রাস্তা হইয়া যায়। পালদিঘির প্রায় নিকটে আসিয়া পড়িয়াছে। বৃহৎ গাছের গুড়ির ফাঁকে ফাঁকে বিস্তৃত জলরাশি দেখা যাইতেছে। দিঘিটি অতি প্রাচীন ও বিরাট, অপর পারের মানুষ চেনা যায় না। স্থানে স্থানে এখন লাল পাথরের বাঁধানো ঘাট দেখিতে পাওয়া যায়। কালের ধ্বংসলীলায় বেশিরভাগ পাথরই স্থানচ্যুত হইয়া গিয়াছে। কোনো কোনোটিকে অশ্বত্থের শিকড় তাহার কল্পনাতীত শক্তির দ্বারা ফাটাইয়া দিয়াছে। জলের নিকটের ধাপগুলি ঘন শ্যাওলায় সবুজ ও পিচ্ছিল হইয়া আছে। সন্তরণ জানা না থাকিলে ঘাটে নামিতে ভয় আসে। সামান্য অসাবধানতাতেই অতল জলে পড়িয়া যাইবার সম্ভাবনা আছে। ঘাটের নিকটে সবসময়ই বৃহৎ আকারের হেলে সাপ ঘুরিয়া বেড়ায়। ফাটলগুলি পরীক্ষা করিয়া চলিয়া যায়, ছোট মাছ ও ভেক ফাটলগুলিকে আশ্রয় ভাবে বলিয়া। মহেন্দ্র দক্ষিণ পাড়ে আসিয়া বসিল। স্থানটি গাছের ছায়ায় শীতল হইয়া আছে। পাশেই অতি বৃদ্ধ বট। বটের তলায় এখন দুই চারিটি শালগ্রাম শিলা ও ভগ্ন দেবদেবীর মূর্তি বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়া আছে। পাড়ে বসিয়াই ব্যাগ হইতে কোমরবন্ধটি পরিয়া হস্তস্থিত ভরা পিস্তল নির্দিষ্ট স্থানে গুঁজিয়া দিল। তাহার পর ফ্লাস্কের অবশিষ্ট জল পান করিয়া ঘাটে নামিল ফ্লাস্কটি পূর্ণ করিয়া লইবার জন্য। জুতা খুলিতেই নিজের পায়ের আকৃতি দেখিয়া চমকিত হইল। অনেকক্ষণ গরম জল ও চামড়ার ঘর্ষণে পা দুইটি প্রায় হাজিয়া গিয়াছে। ঘাটে বসিয়ায় যতটা সম্ভব শব্দ না করিয়া মুখে কানে জল দিয়া দাঁড়াইতেই নরম মোটা শ্যাওলার উপর বড় বাঘের পায়ের চিহ্ন দেখিতে পাইল। চিহ্নটি ঠিক টাটকা নয়, কারণ শ্যাওলাগুলি অনেকটা সোজা হইয়া আসিয়াছে। আরও ভালো করিয়া পরীক্ষা করিতেই নিশ্চিন্ত হইল, এ বেটা সেই খোড়া। পিছনকার পায়ের চিহ্নটা পুরাপুরি পড়ে নাই,
হয়তো বিষাক্ত কাটা ফুটিয়া চিরকালের জন্য জখম করিয়া দিয়াছে। বাঘের থাবা দেখিয়া মহেন্দ্র ভয় পায় নাই, বিরক্ত হইয়া উঠিয়াছিল। ভাবিয়াছিল, আজ তাহা হইলে জন্তুটা সিন্দুকের পাশে আস্তানা গাড়িয়াছে। গাছে উঠিয়া কাঠে কাঠে ঠুকিয়া শব্দ না করিলে বেটা স্থানটি ত্যাগ করিবে না। গাছে ওঠা কার্যটি খুব প্রীতিকর নয়। গত্যন্তর না থাকায় মহেন্দ্র বটের শাখায় উঠিয়া পাতার আড়াল হইতে শব্দ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। এমন সময় দেখিল বনের রাজা নির্জীবের মতো সিন্দুকটার পাশেই পড়িয়া আছে। মাথার কাছটায় অনেকখানি জায়গা লইয়া রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। মহেন্দ্র স্তম্ভিত হইয়া গেল। বাঘের মৃতদেহ দেখিয়া শুধু স্তম্ভিত হয় নাই, মানুষের উপস্থিতিতে চিন্তিত হইয়া পড়িয়াছিল। তাহার অনুমতি না লইয়া এই জঙ্গলে শিকার করিতে আসিল কে? পরমুহূর্তেই মনে হইল, যে বাঘ মারিয়াছে সে যে নিকটেই নাই তাহার কি প্রমাণ আছে? এবং বাঘ মারার সহিত যে অন্য উদ্দেশ্য নাই তাহারই বা কি নিশ্চয়তা কোথায়? মহেন্দ্র গাছের উপর বসিয়াই বাঘের মৃত্যুর সঠিক কারণ খুঁজিতেছিল। বেশ খানিকটা সময় অতিবাহিত হইয়া গিয়াছে, কোনো মানুষের সাড়া পাওয়া গেল না। মহেন্দ্র কতকটা নিশ্চিন্ত হইল। ব্যাঘ্রহন্তা সদল বলে চলিয়া গিয়াছে তাহার অনুমতিপত্র আনিবার জন্য। সে দল ভাবিল এই জন্য যে এ জঙ্গলে মহেন্দ্র ব্যতীত আর কোনো মানুষ একলা আসিতে সাহস পাইবে না। সিদ্ধান্ত নির্ভরশীল ভাবিয়া ধীরে ধীরে গাছ হইতে নামিয়া আসিল। মাটিতে নামিয়াই পিস্তলটি হাতে লইয়া হত জন্তুটির দিকে অগ্রসর হইতে লাগিল এবং মাঝে মাঝে মনুষ্য পদচিহ্ন খুঁজিতে লাগিল। বহু মানুষ দূরের কথা একটিরও অস্তিত্ব সংকেত দেখিতে পাইল না। অদ্ভুত লাগিতেছিল, ইহা কেমন করিয়া সম্ভব হয়? বাঘের নিকটে আসিয়া তাহার থাবা নাড়িয়া দেখিবার প্রয়োজন হইল না। পেটটি ফুলিয়া প্রকাণ্ড হইয়াছে। অন্তত 10-12 ঘণ্টা আগে গুলি না খাইলে এতটা পেট ফুলিতে পারে না। মহেন্দ্র নিজের মাথাটা চুলকাইয়া জন্তুটির চতুষ্পার্শ্বে মনুষ্য পদচিহ্ন খুঁজিতে লাগিল। কোথাও কিছু নাই। মহেন্দ্র নিশ্চিন্ত বুঝিল যে বাঘ মারিয়াছে সে শিকারের উদ্দেশ্য লইয়া এখানে আসে নাই। শিকারের জন্য আসিয়া থাকিলে অত বড় বাঘ মারার পর একবার অন্তত উপযুক্ত সময়ে নিকটে আসিয়া গুলি যেখানে টিপ করিয়াছিল ঠিক সেখানেই লাগিয়াছে কিনা দেখিত। তাছাড়া বাঘকে লইয়া যাইবারও তো কোনো চেষ্টা নাই। শিকারী অনুমতিপত্রের জন্য যদি নিজেও জঙ্গল ছাড়িয়া গিয়া থাকে তো মৃত বাঘকে পাহারা দিবার জন্য কতকগুলি মনুষ্যকে জন্তুটির নিকট বসাইয়া যাইত। যে বাঘ মারিয়াছে তাহার নিজের লক্ষ্যভেদ সম্বন্ধে সম্পূর্ণ বিশ্বাস ছিল। বাঘ মারিয়াছে এক গুলিতে এবং গুলিও মস্তিষ্কের মধ্যস্থল ভেদ করিয়া ভেতরে চলিয়া গিয়াছে। যাহার লক্ষ্যভেদ সম্বন্ধে অতখানি বিশ্বাস আছে সে অভিজ্ঞ শিকারী। যে অভিজ্ঞ শিকারী সে জঙ্গলের অন্য জন্তুর স্বভাবের খবর রাখে। বাঘের গন্ধে অন্য জন্তু কাছে না আসিলেও হায়না এবং কুকুর তো মৃত বাঘকে ছাড়িয়া দিবে না। সুযোগ পাইলেই টুকরা টুকরা করিয়া খাইয়া ফেলিবে। বিরাট ব্যাঘ্র শিকার করিয়া তাহার চামড়া সম্বন্ধে নির্লিপ্ত থাকা কোনো শিকারীর পক্ষে সম্ভব নয়। সুতরাং যে বাঘ মারিয়াছে সে একেলাই জঙ্গলে ঢুকিয়াছে এবং শিকারের উদ্দেশ্য লইয়া আসে নাই। এতটা ভাবিতে মহেন্দ্রর টনক নড়িল। উদ্দেশ্য সহজ নয়। লোকটি যে নিকটেই কোনো গুপ্ত স্থান হইতে মহেন্দ্রর কার্যকলাপ লক্ষ্য করিতেছে না তাহার নিশ্চয়তা কি আছে? মহেন্দ্র সিন্দুকটা আরেকবার দেখিয়া সেই স্থান হইতে তাহার সামনে মুখ রাখিয়াই পিছু হটিতে লাগিল। মহেন্দ্র এখন আর সন্দেহ বলিয়া কিছু মনকে নাড়া দিতেছে না। তাহার দৃঢ় ধারণা জন্মিয়াছে শার্দুল ঘাতক তাহার আশেপাশেই ঘুরিতেছে এবং ইহাও সম্ভব সে যে গুপ্তধনের সন্ধান পাইয়াছে। মহেন্দ্র যখন বাঘের দিকে মুখ রাখিয়া পিছন দিকে 1 পা 2 পা করিয়া চলিতেছিল সেই সময় একটি সন্দেহজনক শব্দ শুনিল।
কাশি আসিলে মানুষ জোর করিয়া চাপিবার চেষ্টা করিলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম আওয়াজ অতি নিকটে উত্তর কোণ হইতে আসিল। শব্দটা মহেন্দ্রকে যেন দারুণভাবে একটি ভারী লোহার দ্বারা আঘাত করিল। ক্ষণিকের জন্য মহেন্দ্র কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেল। হৃৎস্পন্দন তাহার সর্বদেহ কাঁপাইয়া দিল। আত্মসংযম তাহার নাই। মুহূর্তে শব্দ লক্ষ্য করিয়া পিস্তল তুলিয়া ধরিল। তাহার পর একেবারে নিস্তব্ধতা। মহেন্দ্র এই সুযোগে পিস্তলের অধিকন্তু বাটটি পরাইয়া লইল। আগ্নেয় অস্ত্রটি দাঁড়াইল একটি ছোটখাটো রাইফেলের মতো। প্রায় এক দণ্ডের চতুর্থাংশ কাটিয়া গিয়াছে। কোনো জীবিত প্রাণীর সাড়া নাই। মহেন্দ্র নিশ্চলভাবে এক স্থলে দাঁড়াইয়া আছে। একটু নড়িলেই শত্রু তাহাকে দেখিয়া ফেলিতে পারে। পারিপার্শ্বিক আবেষ্টনে নিস্তব্ধতায় পূর্ণ হইয়া উঠিয়াছে। গভীর অরণ্যে দ্বিপ্রহরের নিস্তব্ধতা কি সাংঘাতিক জিনিস, তাহা অভিজ্ঞতা না থাকিলে উপলব্ধি করা সম্ভব নয়। এতটুকু বাতাস নাই, গাছের পাতা পর্যন্ত নড়িতেছে না। গুমট ভাব নিস্তব্ধতাকে আরো ভয়াবহ করিয়া তুলিয়াছে। বিরাট দৈত্যের মতো বনস্পতিগুলি দাঁড়াইয়া আছে প্রাণবান, তথাপি তাহাদের কঠিনতা দেখিলে মনে হয় একটি প্রেতলোকের অচল পাহারা শান্তির মতো দাঁড়াইয়া শত শত বাহু বিস্তার করিয়া নবাগত পথিককে বলিতেছে, ফিরিয়া যাও, তফাত যাও। সময় কাটিতেছিল। মহেন্দ্র পাথরের মতো দাঁড়াইয়াছিল। মহেন্দ্র সন্দেহ রহিল না শার্দুল হন্তা নরখাদক হইবার জন্য প্রস্তুত হইয়া আছে এবং তাহারই মতো নিকটে কোনো কিছুর আড়ালে শব্দের অপেক্ষা করিতেছে। মহেন্দ্র একটি মোটা তেঁতুল গাছের গোড়ায় দাঁড়াইয়াছিল। গোড়াটা বেশ চওড়া। নিচু হইয়া তিনটি ডাল তুলিয়া লইয়া একটু দূরে পরের পর শুকনা পাতার উপর সেগুলিকে ছড়িয়া ফেলিয়া দিল। শুকনা পাতার উপর ডালগুলি পড়ায় কোনো জীবের গতিশীল শব্দের মতোই শোনাইল। পরীক্ষায় মহেন্দ্র অপ্রত্যাশিত ফল পাইল। মহেন্দ্র যাহা সন্দেহ করিয়াছিল তাহাই ঘটিয়াছে। যেদিকে শুষ্ক পত্রের মর্মর ধ্বনি উঠিল, ঠিক সেই দিক হইতে পরক্ষণেই রাইফেল হন্তে একটি মানুষ বাহির হইয়া আসিল। আপাদমস্তক কালো বোরখার মতো পোশাকে আবৃত। কেবল চোখ দুইটির কাছে দুইটি ছিদ্র। মহেন্দ্রকে সে এখনো দেখিতে পায় নাই। কেবল শব্দ লক্ষ্য করিয়া রাইফেলের মুখটা সেই দিকে ধরিয়াছিল। রাইফেলধারী ও মহেন্দ্রের মাঝে যেটুকু ব্যবধান, তাহাতে তাহাকে খুঁজিয়া বাহির করিতে বোরখা বেশযুক্ত মানুষটির সময় লাগিবে না। মহেন্দ্র ভাবিল, আর সময় নষ্ট করিয়া লাভ নাই। তাহার মাথাটা আন্দাজ করিয়া পিস্তলের ঘোড়া টিপিয়া দেওয়া ভালো। কিন্তু মাথা উড়াইয়া দিবার চিন্তাকে কার্যে পরিণত করা হত সোজা নয়। কারণ গুলি চালাইতে হইলে পিস্তলের নলের ডগা গাছের পাশ হইতে খানিকটা বাহির করিতে হইবে এবং টিপ করিতে হইলে মহেন্দ্রর মাথাও খানিকটা প্রকাশিত হইয়া পড়িবে। যে মানুষ সামনে বাঘ দেখিয়াও ঠিক থাকে এবং দুই চক্ষুর মাঝে অবর্থ লক্ষ্য করিতে পারে, তাহার নিকট মাথার সামান্য অংশই নিশানার পক্ষে যথেষ্ট। মহেন্দ্র নিজেকে নিরাপদ না করিয়া নড়িতে চাহিল না। সে আড়াল সম্বন্ধে নিশ্চিন্ত না হইলেও কতকটা আশ্বস্ত হইবার উপক্রম করিতেছিল। হঠাৎ সে ঠিক করিল, আমি মরি, ক্ষতি নাই। কিন্তু পাল রাজাদের গুপ্তধন মহেন্দ্র পাল ব্যতীত আর কেহ ভোগ করিবে না। চাবি কোমরেই গোঁজা ছিল। সন্তর্পণে পায়ের তলায় ফেলিয়া দিল। শক্ত মাটির সহিত ধাতুর সংস্পর্শে যে শব্দ হইল, তাহাতেই আর একটি নতুন জীবের আগমনের কারণ ঘটিল। উভয়ের মধ্যস্থলে বাঘিনীর হুঙ্কার শোনা গেল। সেই মুহূর্তে গুড়ুম করিয়া অজানা ব্যক্তি একটি গুলি চালাইয়া দিল। পরক্ষণেই বাঘিনী মহেন্দ্র করিয়া পায়ের তলায় আহত দেহ লইয়া পড়িল। মহেন্দ্রের পক্ষে আর আড়ালে থাকা সম্ভব হইল না, কারণ বাঘিনী তখনও জীবিত। এক মুহূর্ত দেরি হইলে তাহাকে আক্রমণ করিবে। মহেন্দ্র থাবার নিকট হইতে এক লম্ফে পিছাইয়া আহত জন্তুটির মাথা লক্ষ্য করিয়া
ঘোড়া টিপিয়া দিল। নিকট হইতে গুলি লাগায় মাথাটা এফোড় ওফোড় করিয়া গুলিটা হাত খানেকের মধ্যে খানিকটা চায় তুলিয়া মাটির ভিতর ঢুকিয়া গেল। বাঘিনী মরিল। এইবার মানুষে মানুষে বোঝা পড়ার পালা। রাইফেলধারী কিন্তু ইহার ভিতরই অন্তর্ধান হইয়া গিয়াছে। মহেন্দ্রের নিকট সব কিছুই ভৌতিক ব্যাপারের মতো লাগিতেছিল। অতি সাবধানী মহেন্দ্র ভাবিতে লাগিল, আততায়ী তাহার সন্ধানে আসিয়াছে, নিশ্চয়ই গুপ্তধনের খবর সে রাখে। মহেন্দ্রকে মারিলে যে উদ্দেশ্য লইয়া সে আসিয়াছে তাহার সফলতা অসম্ভব হইয়া যাইবে। সেই কারণেই লোকটা তাহাকে বাঁচাইয়াছে। ইহার পর কোনো কারণেই সিন্ধুকের নিকট যাওয়া উচিত হইবে না। সংক্ষেপে লোকটি মহেন্দ্রর ক্রিয়াকলাপ জানিতে আসিয়াছে, মহেন্দ্রকে মারিতে নয়। লোকটা মহেন্দ্রকে চিনিয়াছে, কিন্তু মহেন্দ্রের পক্ষে সন্দেহ করা ছাড়া উপায় ছিল না। এই জঙ্গলের মাঝে তাহাকে অনুসরণ করিতে পারে কোন উন্মাদ? অথবা উন্মাদ ছাড়া আর যাহাকে সন্দেহ করিল সে তো হাসপাতালের রোগী। অসম্ভব। সব কিছুই মহেন্দ্রের নিকট রহস্যময় হইয়া উঠিতেছিল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।